আমি জয়িশা আহমেদ পাঠ করছি ভিক্টর হুগোর 93 উপন্যাসটি। অনুবাদ করেছেন ইসমাইল আরমান। পরিচ্ছেদ 24। সকাল হলো। দুর্গের হলঘরে সাজানো হলো আদালত। বড় টেবিলের ওপাশে বিচারকদের 3টা চেয়ার, উল্টো দিকে খানিক দূরত্ব বজায় রেখে একটি কাঠের টুল। ওখানে অভিযুক্তকে বসানো হবে। টেবিলের দুপাশে আরও দুজনের বসার ব্যবস্থা থাকল। একজন হলো কমিশনার অডিটর, আইন বিষয়ক মতামত দেবার জন্য। অন্যজন আদালতের রেজিস্ট্রার, বিচারের পূর্ণ বিবরণ লিপিবদ্ধ করবে সে। দুপুরবেলায় শুরু হলো বিচারের কাজ। প্রথমে আসন গ্রহণ করল 3 বিচারক, সিমুরদা, গিসম আর রাদু। তারপর ডেকে পাঠানো হলো বন্দীকে। কারা প্রকোষ্ঠের দরজা খুলে বন্দীকে আদালতে নিয়ে এলো 2জন প্রহরী। মাথা নিচু করে রেখেছিল সে। বিচারকদের সামনে পৌঁছে সোজা হয়ে দাঁড়ালো। তার চেহারা দেখে ভ্রুকুটি করল সিমুরদা। গুভা, তুমি এখানে কি করছো? আমি বন্দীকে আনতে বলেছি। গুভা বলল, আমি এখন বন্দী। তুমি? হ্যাঁ, আমি। আর লতেনাক? উনি পালিয়ে গেছেন। পালিয়ে গেছে? কিভাবে? সিমুরদা হতভম্ব। প্রকোষ্ঠের ভেতরেও কোনো গোপন সুড়ঙ্গ ছিল নাকি? না, তাকে বাইরে যেতে সাহায্য করা হয়েছে। কে সাহায্য করেছে? আমি। কি? প্রায় চেঁচিয়ে উঠল সিমুরদা। হ্যাঁ, আমি সাহায্য করেছি লতেনাককে, বলল গুভা। কারা প্রকোষ্ঠে ঢুকে আমার পোশাক পরিয়ে দিয়েছি, তারপর নিজে ভেতরে থেকে বের করে দিয়েছি তাকে। রাতের বেলা ঘটেছে এই ঘটনা। অন্ধকারে কেউ বুঝতে পারেনি প্রকোষ্ঠ থেকে কে বেরোলো। এতক্ষণে আপনাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন তিনি। ফ্যালফ্যাল করে টেবিলে উপবিষ্ট সঙ্গীদের সঙ্গে দৃষ্টি বিনিময় করল সিমুরদা। সবাই মুখের ভাষা হারিয়েছে। ছাত্রের দিকে আবার দৃষ্টি ফেরালো সে। বিড়বিড় করে বলল, আমি বিশ্বাস করি না তুমি এ কাজ করেছ। করেছি গুরু, কিন্তু এ যে অসম্ভব। এটাই সত্য। ঠাট্টা মশকরার সময় এটা নয় গুভা। লতেনাককে নিয়ে এসো। বললাম তো উনি এখানে নেই, বহুদূরে চলে গেছেন। তুমি কি পাগল হয়ে গেছ? না, যা ঘটেছে ঠিক তাই বলছি আপনাদের। সত্যিই যদি এমনটা করে থাকো তাহলে শাস্তি পেতে হবে তোমাকে। জানি, মৃত্যুদণ্ড। শব্দটা শোনা মাত্র মুখ থেকে রক্ত সরে গেল সিমুরদার। পুত্রসম ছেলেটির ভাগ্য নির্ধারিত হয়ে গেছে, আর সেটা নিশ্চিত করতে হবে তাকেই। কয়েক মুহূর্ত নীরবতা বিরাজ করল। তারপর নিজেকে সামলে নিল প্রাক্তন যাজক। গলা খাকারি দিয়ে বলল, বেশ, তাহলে এই আদালত আজ তোমার বিচারই করবে। প্রহরীরা, অভিযুক্তকে তার আসনে বসাও। টেবিলে মুখোমুখি টুলে বসল গুভা। বিচার কাজ শুরু করা যাক, আনুষ্ঠানিক ভঙ্গিতে বলল সিমুরদা। অভিযুক্ত, তোমার নাম পদবি বলো। আমি ক্যাপ্টেন গুভা, গণফৌজের উপকূলীয় দলের অধিনায়ক। যে বন্দী পালিয়ে গেছে তার সঙ্গে কোনো সম্পর্ক আছে তোমার? একই পরিবারের মানুষ আমরা। সম্পর্কে তিনি আমার চাচা। তুমি কনভেনশনের জারি করা বিধান জানো? জানি। এই বিধান সম্পর্কে তোমার কিছু বলার আছে? না, এই এলাকায় আমি নিজেই এই বিধান প্রচার করেছি। সবাইকে তা মেনে চলার আদেশ দিয়েছি। তাহলে তোমার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য একজন উকিল ঠিক করো। আদালতের আপত্তি না থাকলে আমি নিজেই আত্মপক্ষ সমর্থন করতে চাই। আপত্তি নেই, বলো কি বলবে। একটু চুপ করে থেকে নিজের কথা গুছিয়ে নিল গুভা। তারপর বলল, আমি যে অপরাধ করেছি তা করেছি সম্পূর্ণ বিবেকের তাড়নায়, আবেগের বশে। দোষী লোকটার ভালো কাজ আমাকে তার অতীত অপরাধগুলোর কথা ভুলিয়ে দিয়েছিল। নিজের জীবন বিপন্ন করে 3টি শিশুকে জীবন্ত দগ্ধ হওয়া থেকে উদ্ধার করেছেন তিনি। আর কাজটা করেছেন কোনো ধরনের প্রতিদান পাবার আশা না করে। হ্যাঁ, আমাদের অনেক ক্ষতি করেছেন লতেনাক। খুন করেছেন প্রজাতন্ত্রী সৈন্যদের, জ্বালিয়ে দিয়েছেন গ্রামের পর গ্রাম। বিদেশি শক্তির সাহায্য নিয়ে উৎখাত করতে চেয়েছেন প্রজাতন্ত্রী সরকারকে। কিন্তু কাল সন্ধ্যায় যা তিনি করেছেন তার সামনে বাকি সবকিছু গৌণ বলে মনে হয়েছে আমার। এমন মহান একজন মানুষকে শাস্তি দেয়া মস্ত বড় এক অন্যায় বলে মনে হচ্ছিল। তাই তাকে মুক্তি দিয়েছি আমি। জানি আইনের চোখে ওটা অপরাধ, তাই অপরাধ স্বীকার করে নিচ্ছি আমি। আর কিছু না হোক, এতে আমার আত্মসম্মান অক্ষুণ্ণ থাকছে। এই তোমার বক্তব্য? জিজ্ঞেস করল সিমুরদা। হ্যাঁ, একজন সামরিক নেতা হিসেবে আমি একটা দৃষ্টান্ত স্থাপন করেছি। এবার বিচারক হিসেবে আপনি আপনার দৃষ্টান্ত স্থাপন করুন। কোন দৃষ্টান্তের কথা বলছ? আমার মৃত্যুদণ্ডের। তুমি সেটাকে ন্যায়সঙ্গত ভাবছ? শুধু ন্যায়সঙ্গতই নয়, প্রয়োজনীয়ও মনে করি।
গম্ভীর হয়ে গেল সিমুরদা। কমিশনার অডিটরের দিকে তাকিয়ে বলল, তোমার আইনি মতামত দাও। এখানে ঘোরানো পেঁচানোর কিছু নেই, বলল কমিশনার অডিটর। কনভেনশনের বিধানে স্পষ্টভাবে লেখা আছে, প্রজাতন্ত্রী কোনো সৈনিক বা যোদ্ধা যদি বিদ্রোহী কোনো বন্দীকে হাতে পেয়েও ছেড়ে দেয় তাহলে তাকে মৃত্যুদণ্ড ভোগ করতে হবে। মাথা ঝাঁকালো সিমুরদা। এবার তাহলে ভোটাভুটিতে যাব আমরা। সহবিচারকদের দৃষ্টি আকর্ষণ করছি। আইনের বিধান তোমরা শুনলে, এবার তোমাদের মতামতের পালা। ভোটের সংখ্যাগরিষ্ঠতা অনুসারে রায় দেয়া হবে। গিসম, তুমিই শুরু করো। মূর্তির মতো বসেছিল গিসম। এবার নড়েচড়ে বলল, আইনের বিধান অমোঘ, অপরিবর্তনীয়। বিচারক হিসেবে সাধারণ মানুষের চেয়ে ঊর্ধ্বে থাকতে হবে আমাকে। আবেগ অনুভূতিকে প্রশ্রয় দেয়া উচিত হবে না। ক্যাপ্টেন গুভাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, কিন্তু তাই বলে আইনের ব্যত্যয় সমর্থন করতে পারি না। তাছাড়া লতেনাককে মুক্তি দিয়ে দেশকে মস্ত বিপদের মুখে ঠেলে দিয়েছেন তিনি। ব্যর্থ করে দিয়েছেন আমাদের এতদিনের লড়াই, এতদিনের রক্তক্ষয়। তিনি অপরাধী এবং দোষী, কাজেই আমি তার মৃত্যু চাই। রেজিস্টার, লেখো মৃত্যুদণ্ড, নির্দেশ দিল সিমুরদা। লিখল রেজিস্টার, গিসম মৃত্যুদণ্ড। সঠিক ভোট দিয়েছ তুমি গিসম, বলল গুভা। ধন্যবাদ। এবার সার্জেন্ট রাদুর পালা, বলল সিমুরদা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রাদু। সামরিক কায়দায় সালাম দিল গুভাকে। তারপর বলল, এই যদি আপনাদের বিচার হয় তাহলে তো একটু পরে লতেনাক আর আমাদের এই সেনাপতির পক্ষে আমি যা বলবো তাতে আমারও ফাঁসি হবে। তবু বলি, আমাদের ওই বৃদ্ধ শত্রু যখন আগুনে ঝাঁপ দিয়ে 3টা বাচ্চাকে উদ্ধার করল, আমি তাকে সাহসী বীর হিসেবে স্বীকার করে নিয়েছি। ক্যাপ্টেন গুভা যদি সেই বীরকে মুক্তি দিয়ে থাকেন তাহলে আমি তাকে সত্যিকার নেতা হিসেবে মেনে নিচ্ছি। যদি সেন্ট লুইয়ের ক্রুজ দেবার ক্ষমতা আমার থাকত তাহলে এদেরকে তাই দিতাম। কি করতে চলেছি আমরা? ক্যাপ্টেন গুভার মতো একজন দুর্ধর্ষ সেনাপতিকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছি? এমন একজন মানুষকে পদোন্নতি না দিয়ে তার মাথা কেটে ফেলতে চাইছি? কেন? মানবতা দেখিয়েছেন বলে? আরেক বীরের কীর্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে? এভাবে যদি চলতে থাকে, যদি ভালো কাজের জন্য মানুষকে গিলোটিনে চড়ানো হয়, তাহলে শেষ পর্যন্ত একটা ভালো মানুষও দেশে অবশিষ্ট থাকবে ভেবেছেন? আমি রাজনীতি বুঝি না, কনভেনশন বুঝি না, কিন্তু এটুকু বুঝতে পারছি, ওসব মেনে চললে গতকাল সন্ধ্যায় 3টা শিশুকে জীবন্ত দগ্ধ হতে দিতে হতো, লতেনাকের মাথা কাটতে হতো। তাতে কি গৌরব অর্জন করতাম আমরা? না, আমি এসব সমর্থন করতে পারছি না। আপনারা যা খুশি বলতে পারেন, কিন্তু আমার ক্যাপ্টেন কোনো অপরাধ করেননি। আমি তার মৃত্যু চাই না। তুমি তাহলে ওর মুক্তি চাও? জিজ্ঞেস করল সিমুরদা। আমি চাই ওকে প্রজাতন্ত্রের প্রধান করা হোক। বাজে বকো না, বিরক্ত হল সিমুরদা। যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। তুমি ওর মুক্তির পক্ষে ভোট দিচ্ছ? হ্যাঁ, প্রয়োজনে ওর বদলে আমার মাথা কেটে নিন আপনারা। রেজিস্টার, লেখো মুক্তি। লিখল রেজিস্টার, রাদু মুক্তি। রায় এবার পুরোপুরি নির্ভর করছে সিমুরদার উপরে। সে যেদিকে ভোট দেবে সেদিকেই সংখ্যাগরিষ্ঠ হবে। উঠে দাঁড়ালো সে। থমথমে গলায় বলল, অভিযুক্ত গুভা, আমাদের বিচার কাজ শেষ। প্রজাতন্ত্রের নামে অনুষ্ঠিত এই সামরিক আদালত তার বিচারকদের মতামতের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একটু থামল সিমুরদা। উদ্গত আবেগ সামাল দিতে ঠোঁট কামড়ে ধরল। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে শেষ করল বাক্যটা, তোমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে, কারণ ওটাই আমার ভোট। কথাটা বলতে বলতে বিষাদে ছেয়ে গেল তার চেহারা। হাসল গুভা। আমি এই রায় মেনে নিচ্ছি। সকরুণ চোখে ওর দিকে তাকালো সিমুরদা। আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গিলোটিনে তোমার শিরচ্ছেদ করা হবে। উঠে দাঁড়ালো গুভা। আদালতকে ধন্যবাদ। প্রহরীরা, আসামিকে কারাগারে নিয়ে যাও। গুভাকে হলঘর থেকে বের করে নিয়ে গেল 2 প্রহরী। ধপ করে চেয়ারে বসে পড়ল সিমুরদা। মুখ ঢাকল দুহাতে। দাবানলের মতো খবরটা ছড়িয়ে পড়ল সৈন্য শিবিরে। ক্যাপ্টেন গুভাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। প্রতিবাদে ফেটে পড়ল সবাই। এতদিন গুভার সমালোচকের অভাব ছিল না, কিন্তু এবার ওরা বুঝতে পারছে অকুতভয় যুবকটি আসলে কতখানি মূল্যবান তাদের জন্য। ওর কারণেই বিদ্রোহীদের দখলমুক্ত হয়েছে বহু গ্রাম আর জনপদ। ওর কারণেই এতদিন ফ্রান্সের উপকূলে অবতরণ করতে পারেনি ইংরেজ সেনারা। ভোদির যুদ্ধে প্রজাতন্ত্রীদের টিকিয়ে রেখেছিল ওই, শক্ত হাতে দমন করেছিল বিদ্রোহীদের। এমন একজন সেনানায়ককে মৃত্যুদণ্ড দেবার সাহস কি করে পেল সিমুরদা? কারণ কি?
কারণ তিনি 3টি শিশুর জীবন রক্ষার কারণে একজন বৃদ্ধকে মুক্তি দিয়েছেন। স্রেফ জেদের বশে তার প্রতিশোধ নিচ্ছে সিমুরদা। তবে এই সব প্রতিবাদের ফলে আদালতের সিদ্ধান্ত নড়চড় হল না। নাগরিক নিরাপত্তা পরিষদের সমর্থনপুষ্ট সিমুরদার ক্ষমতা অসীম। প্রকাশ্যে তার বিরোধিতা করবার সাহস কারও নেই। প্রতিবাদের কলরব সীমাবদ্ধ রইল সৈনিকদের তাঁবুর মাঝে, শিবিরের ভিতরে। ধীরে ধীরে রাত গভীর হল। দুর্গের হলঘরে ঘুমিয়ে পড়ল সৈনিকরা। সবাই ঘুমিয়ে গেলে লণ্ঠন হাতে কারা প্রকোষ্ঠের সামনে হাজির হল সিমুরদা। ইশারায় প্রহরীকে দরজা খুলতে বলল। তারপর ঢুকে পড়ল প্রকোষ্ঠে। ভিতরটা অন্ধকার ও নিঝুম। নিস্তব্ধ ঘরটায় গুভার শ্বাস প্রশ্বাসের ছন্দায়িত শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। ঘুমাচ্ছেও। মেঝের উপর লণ্ঠনটা নামিয়ে রাখল সিমুরদা। এগিয়ে গেল গুভার দিকে। হাঁটু গেড়ে বসল ওর পাশে। ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে বুকটা অব্যক্ত এক যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যেতে শুরু করল। শেষ পর্যন্ত গুভার একটা হাত তুলে নিয়ে চুমু খেল সে। সঙ্গে সঙ্গে চোখ মেলল তরুণ ক্যাপ্টেন। বসতে বসতে বলল, ও আপনি গুরু? আমি ভাবলাম বুঝি মৃত্যু চুমু খাচ্ছে আমার হাতে। কিছু বলতে পারল না সিমুরদা। অস্ফুট গলায় শুধু নাম ধরে ডাকল ছাত্রকে। গুভা। পরস্পরের চোখে চোখ রেখে চুপচাপ বসে রইল দুজনে। বিষাদের কালো মেঘে ছেয়ে রেখেছে সিমুরদার চেহারাকে। তা লক্ষ্য করে একটু হাসল গুভা। বলল, আপনি এত কষ্ট পাচ্ছেন কেন গুরু? আমি তো আপনাকে কোনো রকম দোষারোপ করছি না। এক জীবনে অনেক করেছেন আপনি আমার জন্য। পিতার ভালোবাসা, শিক্ষক হিসেবে শিক্ষা, সবই দিয়েছেন আপনি আমাকে। স্রেফ এক অভিজাত বংশে জন্ম নিয়েছিলাম আমি। আপনি আমাকে মানুষ বানিয়েছেন। আপনিই দিয়েছেন আমাকে চিন্তা শক্তি, মানবিক বাস্তবতা বোধ, সত্যের চাবিকাঠি। এই রণ শোধ হবার নয়। আজ যা করেছেন তাও কর্তব্যের খাতিরে, নিয়ম শৃঙ্খলাকে অক্ষুণ্ণ রাখবার জন্য। আমার কোনো অভিযোগ নেই তাতে। দীর্ঘশ্বাস ফেলল সিমুরদা। বলল, রাতে কিছু খাওনি শুনলাম। একটু খাবার নিয়ে এসেছি, খাবে? এখন আর খাওয়া দাওয়া, তাও আপনি যখন কষ্ট করে এনেছেন, দিন। আলখাল্লার ভিতর থেকে রুটি বের করল সিমুরদা। জগ থেকে পানি ঢেলে রাখল গুভার সামনে। সব খেয়ে নিল তরুণ ক্যাপ্টেন। সবশেষে পানি খেয়ে বলল, ধন্যবাদ গুরু। ধন্যবাদ দেবার কিছু নেই, এটাও আমার কর্তব্য। দেয়ালে হেলান দিয়ে বসল গুভা। বড় করে শ্বাস ফেলে বলল, যা কিছু ঘটেছে তাতে আমি কাউকেই দোষ দিচ্ছি না। বিপ্লব মানে অস্থিরতা। সবকিছু ঠিকঠাক চলতে পারে না এমন পরিস্থিতিতে। বিশেষ করে এই বছরটা, মানে 1793। আমার তো মনে হয় এটাই দেশের ইতিহাসের বিশেষ একটা জায়গা দখল করে রাখবে। এই বছরেই বর্বরতার ভিত্তির উপরে আমরা নতুন এক সভ্যতার জন্ম দিচ্ছি। হ্যাঁ, বলল সিমুরদা, এই সভ্যতায় কর্তব্য আর অধিকার সমান্তরাল। প্রজাতন্ত্রের চেয়ে বড় আর কিছু নেই। আমাদের করনীতি সমানুপাতিক আর প্রগতিশীল। সামরিক কাজ বাধ্যতামূলক। শ্রেণী বৈষম্যের কোনো স্থান নেই তাতে। একে কি আদর্শ শাসন ব্যবস্থা বলা যায়? গুরু, আপনি যে প্রজাতন্ত্রের কথা বলছেন তাতে ভক্তি, ভালোবাসা, আত্মত্যাগ, দয়া এসব গুণাবলীর স্থান কোথায়? আপনি সাম্য আর সমতার কথা বলছেন, কিন্তু আমি পছন্দ করি ছন্দ। আপনার প্রজাতন্ত্র সবকিছুকে মাপে ওজন করে, কিন্তু আমার স্বপ্নের প্রজাতন্ত্র মানুষকে তুলে নিয়ে যায় অসীম এক উচ্চতায়। তাতে তুমি মেঘের রাজ্যে হারিয়ে যাবে, আর আপনারা হারাবেন হিসাব নিকাশের জটিল অঙ্কে। সবকিছুর সমন্বয় ও ভারসাম্য হয় না গোভা, ওটা স্বপ্নের কথা। আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ন মানুষকে বড় হতে শেখায়, বড় কিছু করতে উৎসাহ যোগায়। কাব্য, তুমি কাব্য করছো, আমার ওতে বিশ্বাস নেই। হ্যাঁ, তা জানি, কিন্তু কাব্যে বিশ্বাস না থাকলে যে আকাশ, বাতাস, সূর্যের আলো, ফুল, বসন্তের সৌরভ, নক্ষত্রের আলো, এই সব কিছুকেই অবিশ্বাস করতে হয়। ওগুলো মানুষের খিদে মেটাতে পারে না। এটা ভুল বললেন। চিন্তাটাও একদিক থেকে মানুষের খোরাক, ওটাও মানুষকে পুষ্ট করে। তুমি হেয়ালি করছো। প্রজাতন্ত্র বাস্তব সত্য। এই প্রজাতন্ত্র সমাজের সব মানুষকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেয়। কিন্তু পার্থিব প্রাপ্য জিনিসের বাইরেও তো অনেক কিছু পাবার মানুষের থাকে, সেগুলো ওদেরকে কে দেবে? আইন দিতে পারে না এমন কি আছে? আছে সাম্য, আছে ভ্রাতৃত্ব। মানে, আপনি বাধ্যতামূলক সামরিক কাজের কথা বললেন, কিন্তু কে কাকে মারবে? কে কার বিরুদ্ধে যুদ্ধ করবে? যুদ্ধের চেয়ে শান্তি কি ভালো নয়? সেনাবাহিনী পুষতে না হলে রাষ্ট্রীয় খরচ অনেক কমে আসবে। যে পরিমাণ টাকা বাঁচবে তাতে জনগণের উপর অযথা কর চাপাতে হবে না। তুমি চাইছো দেশে সেনাবাহিনী থাকবে না?
শুধু সেনাবাহিনী নয়, বিচারক, যাজক, সরকারি আমলা, এদের কারুরই দরকার নেই। মানে যদি শান্তি আর ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত করা যায় আর কি, তার বদলে মানুষকে নামিয়ে দিতে হবে সৃষ্টিশীল কাজে। সেটা চাষাবাদও হতে পারে, বিজ্ঞানও হতে পারে, আবার শিল্প সংস্কৃতিও হতে পারে। দেশে তখন উৎপাদন বাড়বে, পাওয়া যাবে নতুন নতুন প্রযুক্তি আর আবিষ্কার। উন্নতির পথে বাতাসের বেগে ধেয়ে চলব আমরা। আবারও সেই স্বপ্নের জগতে ফিরে গেছো তুমি। এসব বাস্তবে সম্ভব নয়, চেষ্টা করতে দোষ কি? যাগ্গে, কাজ ঝাঁকালো গুভা। ওই 3টা বাচ্চা আর ওদের মায়ের কি হবে? ওরা মুক্ত, বলল সিমুরদা। চাইলে যেদিকে খুশি চলে যেতে পারে, কিংবা আমাদের মাঝে থেকে মেয়েটি কাউকে স্বামী হিসেবে বরণ করে তার চরণদাসী হয়েও থেকে যেতে পারে। দাসী কেন? নারী পুরুষের মিলন কি সম অধিকারের ভিত্তিতে হতে পারে না? সন্তানদের দায় তাহলে কার উপর বর্তাবে? লালন পালনের দায় অবশ্যই পিতামাতা দুজনেই বহন করবে। এরপর সে দায় যাবে যেখানে ওরা বাস করবে, সেই শহর বা গ্রামের উপর। তারপর ওদের দায় নেবে দেশমাতা। সবশেষে পুরো সমাজের উপর দায় বর্তাবে। তুমি ঈশ্বরের কথা বললে না? ঈশ্বর এই ধাপের সর্বশেষ পর্যায়ে আছেন। তিনি তো পুরো সৃষ্টির জন্যই দায়ী। তিনি কি চান বলে মনে হয় তোমার? কেন এত বিভেদ আর সমস্যা দিয়েছেন আমাদেরকে? ওগুলো স্রেফ চলার পথের বাধা গুরু। আসলে ঈশ্বর চান প্রগতি, অগ্রগতি। যদি মানুষকে উল্টো পথে হাঁটাতে চাইতেন, তাহলে আমাদের চোখ দুটো সামনে না দিয়ে পিছনে দিতেন তিনি। ওদের কথাবার্তা শুনে মনে হতে পারে গুরু আর শিষ্য তাদের ভূমিকা বদল করেছে। গুভা আজ শিক্ষা দিতে শুরু করেছে সিমুরদাকে। ও যেন এক ভবিষ্যদ্বক্তা ও দূরদর্শী হয়ে অনেক কিছুই দেখতে পাচ্ছে। সিমুরদা বলল, গুভা, তুমি বড্ড দ্রুত চলতে চাইছ। হ্যাঁ চাইছি, কারণ আমাদের হাতে সময় কম, বলল গুভা। আমরা দুজনেই আসলে স্বপ্ন দেখছি, কিন্তু আমাদের নীতি আর চিন্তাধারা ভিন্ন। আপনি চাইছেন সামরিক কাজ বাধ্যতামূলক হোক, আর আমি চাইছি বিদ্যালয়ের শিক্ষা বাধ্যতামূলক হোক। আপনি চান সব মানুষ সৈনিক হোক, আমি চাইছি সব মানুষ শিক্ষিত নাগরিক হোক। আপনি চান ওরা ভয়ঙ্কর হয়ে উঠুক, আমি চাই ওরা চিন্তাশীল হয়ে উঠুক। আপনি যে প্রজাতন্ত্রকে তলোয়ারের উপর প্রতিষ্ঠিত করতে চাইছেন, তাকে আমি প্রতিষ্ঠিত করতে চাইছি বিবেক আর চিন্তা শক্তির উপরে। যতদিন না সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, ততদিন তুমি কি করবে? তার প্রতীক্ষায় থাকব, দুনিয়াতে না হোক, মৃত্যুর ওপার থেকে। ততদিন বর্তমানকে অস্বীকার করবে? হ্যাঁ। কেন? বর্তমানে ঝড় বইছে। এই ঝড় একটা ভালো কাজ করবে। আমাদের সভ্যতার মাঝে যত নোংরা আবর্জনা জমেছে তা উড়িয়ে নিয়ে যাবে। ঝড়টাকে ভয় পাওয়ার কিছু নেই। লক্ষ্য যদি অটুট থাকে, বিবেক বুদ্ধি যদি জাগ্রত থাকে, ঝড়টা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বরং যে স্বপ্ন আমরা দেখছি সেটাকে বাস্তবে পরিণত করতে সাহায্য করবে। কিছু গড়তে গেলে কিছু ভাঙতেই হয়, এটাই প্রকৃতির নিয়ম। আর সমাজের নিয়ম? সমাজ তো প্রকৃতিরই একটা উন্নত রূপ। মানুষ তার জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, শিল্প, সংস্কৃতি আর প্রতিভা দিয়ে প্রকৃতিকে সমাজে পরিণত করে। আমি তাই প্রাণের উপর স্বাধীনতা, অন্তরের উপর সাম্য আর আত্মার উপর সৌহার্দ্যকে প্রতিষ্ঠিত করতে চাই। শেকল টানার জন্য জন্ম হয়নি মানুষের, তার জন্ম হয়েছে মুক্তির আকাশে ওড়ার জন্য। আমি চাই মানুষ কীট পতঙ্গের জীবন ত্যাগ করে পাখাওয়ালা প্রাণীর মতো আকাশে উড়বে। আবেগে আপ্লুত হয়ে গেছে গুভা। গলা ধরে এলো ওর, চোখ জ্বলতে থাকলো জল জল করে। ওর দৃঢ় ভাষণের বিপক্ষে আর কোনো কথা খুঁজে পেল না সিমুরদা। চুপ হয়ে গেল। ঘড়িতে ঢং ঢং করে রাত 2টোর ঘণ্টা বাজল। প্রকোষ্ঠের বাইরে শোনা গেল পদশব্দ। প্রহরী দলের পালাবদল চলছে, কিন্তু গুভা যেন কিছুই শুনছে না। স্বপ্নের জগতে হারিয়ে গেছে ও। সিমুরদা জিজ্ঞেস করল, কি ভাবছ? ভবিষ্যতের কথা, বলল গুভা। বড়ই ভালো লাগছে সে সময়ের কথা ভেবে। আমাকে এবার ক্ষমা করুন গুরু, একটু একা থাকতে চাই। মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো সিমুরদা। সাবধানে চোখের জল মুছে বেরিয়ে এলো প্রকোষ্ঠ থেকে। গল্পটি ভালো লাগলে লাইক বাটনটিতে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন জয়িশা আহমেদ চ্যানেলটিতে। ধন্যবাদ।